এর আগে আমরা অ্যাবসলিউট অ্যাডভান্টেজ থিওরি দেখেছি। সেখানে বলা হয়েছে যে একটা দেশ সেই সমস্ত পণ্যই উৎপাদন করবে যেই সমস্ত পণ্যে তার অ্যাবসলিউট অ্যাডভান্টেজ আছে। আম সেক্ষেত্রে এখন প্রশ্ন থেকেই যায় যে একটা কান্ট্রি ধরে নিলাম যে তার যে সমস্ত পণ্য তার দেশে অ্যাভেলেবল আছে তার সমস্ত পণ্যেই সে অ্যাবসলিউট অ্যাডভান্টেজ ভোগ করে থাকে। তাহলে সেই কি সমস্ত পণ্য উৎপাদন করবে? বাকি দেশগুলো কি কিছুই উৎপাদন করবে না? যেমন ধরে নিন বাংলাদেশ এবং ইউএসএ। বাংলাদেশের থেকে ইউএসএ যেই পণ্যটাই চাইবে সে সেই পণ্যই সুবিধা করতে পারবে। তাহলে বাংলাদেশ কি ইউএসএ এর সঙ্গে কোনো ট্রেড করবে না? আচ্ছা, বাংলাদেশ যদি কোনো ধরনের ট্রেডে না জড়িত হয় তাহলে বাংলাদেশ অন্যান্য দেশের সঙ্গে কিভাবে তার প্রয়োজনীয় আ দ্রব্য নিয়ে আসবে? এখন এটা একটা প্রশ্ন। কারণ আমি যদি অন্য দেশের সঙ্গে ট্রেড করতে যাই তাহলে আমার মূল যে রিকোয়ারমেন্ট সেটা হলো ডলার। এখন আমি যদি অন্য দেশের সঙ্গে ট্রেড না করতে পারি, সব যদি আমার এক্সপোর্ট যদি আমি না করতে পারি তাহলে তো আমার ডলার ইনকাম করা সম্ভব না। যদি ডলারই না থাকে তাহলে আমি যে ইম্পোর্ট করে নিয়ে আসবো, তাহলে সেটাই বা কিভাবে নিয়ে আসবো? এটা প্রশ্ন থেকেই যায়। এখন তারপরে বলা হয়েছে যদি ওই দেশটার সমস্ত পণ্য উৎপাদনের ক্ষেত্রে অ্যাবসোলিউট অ্যাডভান্টেজ ভোগ করে থাকে, তারপরেও যে ফ্রি ট্রেড মিউচুয়ালি বেনিফিশিয়াল কিনা? এখন এই প্রশ্নের উত্তর দিয়ে থাকে কম্পারেটিভ অ্যাডভান্টেজ থিওরি। কম্পারেটিভ অ্যাডভান্টেজ থিওরির মতে এটা ডেভেলপড হয়েছে ডেভিড রিকার্ডোর হাত ধরে। এখানে বলা হয়েছে যে অ্যাকর্ডিং টু দ্য ল অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজ, ইভেন ইফ ওয়ান নেশন ইজ লেস এফিসিয়েন্ট দেন দ্য আদার নেশন ইন দ্য প্রোডাকশন অফ বোথ কমোডিটিজ, বাট দ্য ডিগ্রি অফ সুপিরিয়রিটি মে বি ডিফারেন্ট ফ্রম ওয়ান কমোডিটি টু অ্যানাদার। এখন কম্পারেটিভ অ্যাডভান্টেজ থিওরি বলতেছে যে যদিও একটা দেশ তার সমস্ত পণ্যের ক্ষেত্রে অ্যাবসলিউট অ্যাডভান্টেজ ভোগ করে থাকে, তারপরেও যদি সমস্ত পণ্যে অ্যাবসলিউট অ্যাডভান্টেজ ভোগ করে থাকে, তারপরেও সেই দেশ আহ, সমস্ত পণ্য উৎপাদন করবে না, এবং যেই দেশটা কোনো পণ্যেই অ্যাবসলিউট অ্যাডভান্টেজ ভোগ করে না সেই দেশটাও কিছু না কিছু উৎপাদন করবে এবং বহির্বিশ্বের সঙ্গে ট্রেডে সংযুক্ত হবে। এটা কিভাবে? এটা তখন আর অ্যাবসলিউট অ্যাডভান্টেজ দিয়ে বিবেচনা করা হয় না। এটা বিবেচনা করা হয় তখন কম্পারেটিভ অ্যাডভান্টেজ থিওরি দিয়ে। অথবা তখন আমরা ডিগ্রি অফ সুপিরিয়রিটি এবং ডিগ্রি অফ ইনফিরিয়রিটি এই দুইটা টার্ম ইউজ করে থাকি। কম্পারেটিভ অ্যাডভান্টেজ থিওরির মতে যে একটা কান্ট্রি, অর্থাৎ যে কান্ট্রিটার সমস্ত পণ্যে অ্যাবসলিউট অ্যাডভান্টেজ ভোগ করে থাকে সেই কান্ট্রিটার ক্ষেত্রে কি হবে? সেই কান্ট্রিটার ক্ষেত্রে আমরা ডিগ্রি অফ সুপিরিয়রিটি কনসিডার করব। তো যেই পণ্যটাতে সে ডিগ্রি অফ সুপিরিয়রিটি হায়ার থাকবে সেই পণ্যটাতে সে কম্পারেটিভ অ্যাডভান্টেজ ভোগ করবে, এবং যেই পণ্যটাতে ওই কান্ট্রিটার ডিগ্রি অফ সুপিরিয়রিটি লোয়ার হবে সেই পণ্যটাতে ওই কান্ট্রিটা কম্পারেটিভ ডিসঅ্যাডভান্টেজ ভোগ করে থাকবে। অন্যথায় যেই কান্ট্রিটার কোনো পণ্যেই অ্যাবসলিউট অ্যাডভান্টেজ নাই, সে তাহলে কিভাবে ট্রেড করবে? সে ট্রেড করবে ডিগ্রি অফ ইনফিরিয়রিটির ভিত্তিতে। তো সেই কান্ট্রিটার কম্পারেটিভ অ্যাডভান্টেজ সেই পণ্যটাতেই থাকবে যেই পণ্যটাতে ওর ডিগ্রি অফ ইনফিরিয়রিটি লোয়ার থাকে, এবং ওই পণ্যটাতেই সে কম্পারেটিভ ডিসঅ্যাডভান্টেজ মনে করবে, এবং ওই পণ্যটা সে উৎপাদন করবে না যেই পণ্যটাতে তার ডিগ্রি অফ ইনফিরিয়রিটি খুব বেশি, অর্থাৎ হায়ার। এখন আমরা এটাকে নিউমেরিক্যালি একটু দেখার চেষ্টা করি। এখানে দুটো দেশের কথা বলা আছে, একটা হলো আমেরিকা আর একটা হলো বাংলাদেশ। তো দুইটা দেশেই উৎপাদন করে একটা ফুড আর একটা হলো ক্লথ। এই যে ফুড আর ক্লথ যেহেতু উৎপাদন করে সেক্ষেত্রে আমরা দেখব যে আমেরিকায় কি হয়, যে তার 1 ইউনিট লেবার দিয়ে 4 ইউনিট ফুড উৎপাদন করে, এই যে 4 ইউনিট ফুড, এবং 1 ইউনিট লেবার দিয়ে 8 ইউনিট ক্লথ উৎপাদন করে। অন্যদিকে বাংলাদেশ কি করে, যে 1 ইউনিট লেবার দিয়ে 1 ইউনিট ফুড উৎপাদন করে এবং 1 ইউনিট লেবার দিয়ে 6 ইউনিট ক্লথ উৎপাদন করে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে দেখা যাচ্ছে যে 1 ইউনিট লেবার can produce 4 unit of foods in America but 2 units of food in Bangladesh। অর্থাৎ ফুড উৎপাদনে 1 ইউনিট লেবার দিয়ে 4 ইউনিট ফুড উৎপাদন করা হয় আমেরিকায় এবং 2 ইউনিট বাংলাদেশে। অর্থাৎ ফুড উৎপাদনের ক্ষেত্রে দক্ষ বেশি হলো ইউনাইটেড স্টেট। সেক্ষেত্রে এর অ্যাবসলিউট অ্যাডভান্টেজ আছে ফুড উৎপাদনে। অপরপক্ষে দ্বিতীয় লাইনে কি দেখাচ্ছে, যে 1 ইউনিট লেবার দিয়ে 8 ইউনিট ক্লথ উৎপাদন হয় আমেরিকায় এবং 6 ইউনিট ক্লথ উৎপাদন হয়
বাংলাদেশ। এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে কি ১ ইউনিট লেবার দিয়ে বেশি পরিমাণ কাপড় উৎপাদন করা হয় এই যে আমেরিকায়। অর্থাৎ এই কাপড়ের ক্ষেত্রেও অ্যাবসোলিউট অ্যাডভান্টেজ আছে আমেরিকার। তাহলে ট্রেডটা হয় কোন শর্তের উপর ভিত্তি করে? এখানে ওই যে শর্ত হলো সেটা যে কম্পারেটিভ অ্যাডভান্টেজ থিওরি। কম্পারেটিভ অ্যাডভান্টেজ থিওরি বলে যে একই ধরনের একটা দেশ যদি সব পণ্যেও অ্যাবসোলিউট অ্যাডভান্টেজ পেয়ে থাকে, কিন্তু ডিগ্রি অফ সুপিরিয়রিটি সবার এক হয় না। এইখানে ভেরি করে এই ডিগ্রি অফ সুপিরিয়রিটি এবং ডিগ্রি অফ ইনফিরিয়রিটির ভিত্তিতেই তারা ট্রেডে এঙ্গেজ করে। এখন আমরা যদি ক্যালকুলেশন করে থাকি যে ডিগ্রি অফ সুপিরিয়রিটি অফ ইউএসএ, এটা ডিগ্রি অফ সুপিরিয়রিটি কেন ইউএসএর? কারণ এর সব পণ্যে কী করে থাকে, এ অ্যাবসোলিউট অ্যাডভান্টেজ ভোগ করে থাকে। এজন্য তার ফুডের ক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেট করি যে কত গুণ বেশি ফুডের ক্ষেত্রে তার দক্ষতা বেশি আছে, ডিগ্রি অফ সুপারিটি হলো কি, এই যে ফর ফুডের জন্য 4/1। আমেরিকা 1 ইউনিট লেবার দিয়ে 4 ইউনিট ফুড উৎপাদন করে এবং বাংলাদেশ 1 ইউনিট লেবার দিয়ে 1 ইউনিট ফুড উৎপাদন করে। তাহলে এর যে ডিগ্রি অফ সুপারিটি টু ফুডে হলো 4, এবং ক্লথের ক্ষেত্রে যদি দেখি 1 ইউনিট লেবার দিয়ে আমেরিকা 8 ইউনিট ক্লথ উৎপাদন করে, অপরদিকে বাংলাদেশ করে থাকে 1 ইউনিট লেবার দিয়ে 6 ইউনিট। এই দুইটার ভাগফল হলো 1.33। এক্ষেত্রে আমরা যদি দেখি যে ডিগ্রি অফ সুপিরিয়রিটি ফুডের ক্ষেত্রে যদি আমেরিকার দেখি যে তার ফুডে আছে 4 এবং ক্লোথে আছে 1.33, তাহলে তার ডিগ্রি অফ সুপিরিয়রিটি কোথায় আছে বেশি? এই যে বেশি আছে ফুডের ক্ষেত্রে, অর্থাৎ তার কম্পারেটিভ অ্যাডভান্টেজ থাকবে ফুডে, এবং সে ফুড উৎপাদন করবে, ফুড এক্সপোর্ট করবে অন্য দেশের সঙ্গে। এবং ডিসঅ্যাডভান্টেজ আছে কোথায়? তার আছে ক্লোথে, অর্থাৎ সে ক্লোথ উৎপাদন করবে না, ক্লোথ অন্য কোথাও থেকে নিয়ে আসবে। এবার আমরা বাংলাদেশের ক্ষেত্রে ক্যালকুলেট করি। বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে এর কোনো ক্ষেত্রেই অ্যাবসলিউট অ্যাডভান্টেজ ছিল না। এর কারণ আমেরিকার টেকনোলজিক্যালি অ্যাডভান্স অনেক, তারা ক্যাপিটাল ইন্টেন্সিভ কান্ট্রি, সেক্ষেত্রে তারা যখন প্রত্যেকটা সেক্টরে টেকনোলজি ব্যবহার করে তখন দেখা যায় যে আমাদের থেকে তাদের প্রোডাক্টিভিটি অটোমেটিক্যালি বেশি হয়ে যায়, অর্থাৎ তাদের সঙ্গে পেরে ওঠাটা কঠিন। তারপরেও দেখা যায় বাংলাদেশে ট্রেডের যে একটা বৃহৎ অংশ আমরা পেয়ে থাকি আরএমজি সেক্টর থেকে, ফরেন ট্রেডের যে একটা অংশ। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশ কোন শর্তের উপর এক্সপোর্ট করে থাকে, সেটা হলো ওই ডিগ্রি অফ ইনফিরিয়রিটির উপর ভিত্তি করে। ওখানে আমরা দেখছিলাম যে 1 ইউনিট লেবার দিয়ে বাংলাদেশ আমেরিকা উৎপাদন করতেছে 8 ইউনিট ক্লথ এবং বাংলাদেশ করতেছে 6 ইউনিট, অর্থাৎ 1 ইউনিট লেবার দিয়েই ইউএসএতে 2 ইউনিট কাপড় বেশি উৎপাদন করা হতো। তাহলে তারপরেও বাংলাদেশ থেকে তারা ইম্পোর্ট করে নিয়ে যায় কেন, আবার বাংলাদেশেই এক্সপোর্ট করে কেন? এই যে ডিগ্রি অফ ইনফিরিয়রিটির ভিত্তিতে বাংলাদেশ ফুড উৎপাদন করে 1 ইউনিট লেবার দিয়ে একটা ইউনিট ফুড, 1 ইউনিট লেবার দিয়ে একটা ইউনিট ফুড, এবং ইউএসএ করতো কি 1 ইউনিট লেবার দিয়ে 4 ইউনিট ফুড। এই যে ডিগ্রি অফ ইনফিরিয়রিটি হলো 0.25। অপরদিকে ইউএসএর ডিগ্রি অফ বাংলাদেশের ক্লথের ক্ষেত্রে ডিগ্রি অফ ইনফিরিয়রিটি হলো 6/8, অর্থাৎ 0.75। এখন ব্যাপারটা হলো এখানে এটা ডিগ্রি অফ ইনফিরিয়রিটি কোথায় কম? এক জায়গায় হচ্ছে 0.25 আর এক জায়গায় হচ্ছে 0.75। এখন যেই ভ্যালুটা কম সেখানে তার কি ডিগ্রি অফ ইনফেরিয়রিটি কম, নাকি যেইখানে ভ্যালুটা বেশি সেইখানেই তার ডিগ্রি অফ ইনফেরিয়রিটি কম? এইটা বোঝার জন্য আমাদেরকে আরেকটা স্লাইড দেখতে হবে। এবার আমি এআই তৈরি 4টা পিকচার এখানে একসাথে করেছি এবং এদের বিষয়ে কয়েকটা ইনফরমেশন দেওয়া আছে। আমি এইখানে একটা রেখা টেনে দিই, উপরেরটা একটা দেশ, নিচেরটা একটা দেশ। এখন উপরের দেশটা হলো ধরে নিলাম আমেরিকা। আমেরিকার কি ছিল যে তার প্রত্যেকটা পণ্য উৎপাদনে অ্যাবসলিউট অ্যাডভান্টেজ ছিল। এই যদি আমেরিকা হয় এটা, তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে দুইজন ওয়ার্কার আছে, একজন হলো এক্সপেরিয়েন্সড, অনেস্ট অ্যান্ড স্কিল্ড, আর একজন হলো লেস এক্সপেরিয়েন্সড, অনেস্ট অ্যান্ড স্কিল্ড। তাহলে আমেরিকার যদি ডিগ্রি অফ সুপিরিয়রিটি ক্যালকুলেট করি তার কিন্তু দুটাতেই ভালো আছে।
তাহলে সে যেহেতু ভালো আছে, তার মধ্যে এখন এখানকার দুইজন লেবারই ভালো আছে, তো দুইজনের মধ্যে সে কোনটাকে বেশি পছন্দ করবে? কারণ এটাকে পছন্দ করবে। এইটাকে পছন্দ করার কারণ হলো সে এক্সপেরিয়েন্সড আছে, এর থেকে একটা গুণ বেশি আছে। অন্য এদিকে অনেস্ট এবং স্কিল দুটোই আছে, কিন্তু এক্সপেরিয়েন্স আছে তার এই ওয়ার্কারের বেশি। অর্থাৎ সে কর্মী নিয়োগের ক্ষেত্রে এই ব্যক্তিটাকেই প্রেফার করবে। তেমনই আমেরিকার সব প্রোডাক্টটা উৎপাদনের ক্ষেত্রেই যখন তার দেখা যাচ্ছে যে অ্যাবসলিউট অ্যাডভান্টেজ আছে, তার ক্ষেত্রে সে কম্পারেটিভ অ্যাডভান্টেজ থিওরি দিয়ে দেখা গেল সবগুলোতে অ্যাবসলিউট অ্যাডভান্টেজ থাকলেও সে ট্রেডের জন্য শুধু সেই পণ্যটা উৎপাদন করে যেখানে তার ডিগ্রি অফ সুপিরিয়রিটি বেশি ছিল। এই যে এটার মতো সেই শ্রমিককেই বা সেই ওয়ার্কারকেই বেছে নেবে যেই ওয়ার্কারটার কোয়ালিটি সব থেকে বেশি, বেশিদের মধ্যে সব থেকে বেশি। এবং অন্য একটা দেশ, এটা ধরে নিলাম বাংলাদেশ। এখন বাংলাদেশে কি দেখা গেল যে আমরা কোনো পণ্য উৎপাদনেই অত অ্যাবসলিউট অ্যাডভান্টেজ আমরা পাই না। তাহলেও আমরা তো এখন দেখা গেল বাংলাদেশি যদি তার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ দেয়, তাহলে সে কি কোনো কর্মী নিয়োগ দিবে না, নাকি তার যে অদক্ষ কর্মীদের মধ্যেও যারা দক্ষ তাদেরকে বেশি বাঁচবে? এইখানে একটা বাছাই প্রক্রিয়া আছে। প্রথম একটা পিকচার আছে, একটা লেডি, সে হলো কি বিউটিফুল অ্যান্ড স্মোকার লেডি অ্যান্ড গোস টু বার টু ড্রিঙ্ক। এই প্রথম যে লেডি আছে সে বিউটিফুল স্মোকার লেডি অ্যান্ড গোস টু বার টু ড্রিঙ্ক। অপরদিকে আরেকজন আছে, সে হলো কি বিউটিফুল স্কিল্ড অ্যান্ড ডিসেপটিভ লেডি। তার একটা খারাপ গুণ আছে আর এর আছে দুইটা খারাপ গুণ। তাহলে বাংলাদেশ যখন কর্মী বাছাই করবে, সে কি এই কর্মীকে নেবে নাকি এই কর্মীকে নেবে? তার স্কিল আছে, সে ডিসেপটিভ, শুধু এটুকুই, সে বিউটিফুল বটে। আর তো কর্মী নিয়োগের ক্ষেত্রে সে নিঃসন্দেহে এই কর্মীটাকে বাছাই করবে। তো এইখানে দেখা গেল তার দুজনেই খারাপ। এই স্মোকার, এ ড্রিঙ্কও করে, এ একটু চরিত্রে দোষ আছে, বহুরূপী। তো এইখানে একটা ব্যাপার হলো কি, যে তারপরেও কিন্তু সে নিয়োগ দিচ্ছে, কাকে দিচ্ছে? এই কর্মীটাকে দিচ্ছে, এটা মন্দের ভালো। তো এই ক্ষেত্রে আমাদের ওই ব্যাপারটা চলে আসে যে বাংলাদেশ তার ডিগ্রি অফ ইনফেরিয়রিটি হলো কি কোনটাতে কম? কম হলো কি যে মন্দের মধ্যে সব থেকে ভালো যেটাতে তার সেটাতেই ডিগ্রি অফ ইনফেরিয়রিটি কম। অর্থাৎ এই যে 0.75 যে পয়েন্টটা বেশি, অর্থাৎ তার কমগুলোর মধ্যে, খারাপ মানগুলোর মধ্যে যে মানটা একটু বেশি, সেই মানটাতে তার ডিগ্রি অফ ইনফিরিয়রিটি থাকবে কম, এবং সে কর্মী হিসেবে ভালো, এবং সেখানে তাকে নিয়োগ দেওয়া হবে। এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে খারাপ সবগুলাতেই, কিন্তু খারাপগুলোর মধ্যে কম খারাপ যেটাতে, সেটাতে তার কম্পারেটিভ অ্যাডভান্টেজ থাকবে। তাহলে এখানে দেখা যাচ্ছে দ্য ডিগ্রি অফ ইনফিরিয়রিটি ফর ক্লথ ইজ লোয়ার ইন বাংলাদেশ। তাহলে সে কি প্রডিউস করবে? এই যে এই ক্লথটাকেই প্রডিউস করবে এবং এক্সপোর্ট করবে বাইরের মার্কেটে। অর্থাৎ এখানে যেহেতু দুইটা দেশের কথা আমরা বলেছি, ইউএস এর কাছে ক্লথ এক্সপোর্ট করবে, বাংলাদেশ ক্লথ এক্সপোর্ট করেও থাকে ইউএস এর সাথে। এখন আরেকটা ব্যাপার, বাংলাদেশ তো এক্সপোর্ট করলো, ইউএসও তার ফুড এক্সপোর্ট করলো, তাহলে আমরা এখন দেখব যে তার গেইন কতটুকু। এই গেইন ক্যালকুলেশনের ক্ষেত্রে একটা টার্ম চলে আসে, কনভার্জেন্স। কনভার্জেন্স হলো প্রাইস কনভার্জেন্স। ব্যাপারটা হলো এরকম যে একটা আরেকটার কাছাকাছি আসবে। আগে আমরা দেখেছি এই যে যখন অটার্কিক সিচুয়েশন ছিল, অটার্কিক মানে হলো যে দুটো দেশ যখন একে অপরের সঙ্গে ট্রেড করেনি, যখন একে অপরের সঙ্গে ট্রেড করেনি তখন দেখা যাচ্ছে যে আমেরিকায় ছিল কি যে 4টা ফুডের দাম 8টা ক্লথ, অর্থাৎ একটা ফুডের দাম 2টা ক্লথ ফুডের। এবং বাংলাদেশে ছিল কি যে একটা ফুডের দাম 6টা ক্লথ, অর্থাৎ ফুড সস্তা আমেরিকায় এবং ফুড দামি বাংলাদেশে। এখন প্রাইস কনভার্জেন্স হলে কি হবে? একটা ফুডের দাম 2 টাকা ছিল ইউএসএতে অটার্কিক সিচুয়েশনে, এবং একটা ফুডের দাম 6 টাকা ছিল বাংলাদেশে। এখন যখন ট্রেড হবে, নিঃসন্দেহে বাংলাদেশ আর একটা ফুডের দাম 6 টাকা দিবে না, এবং ইউএসএও তখন একটা ফুডের দাম আর 2 টাকা দিয়ে বিক্রি করতে চাইবে না, তার একটা খরচ আছে, সে বাইরের মার্কেট থেকে আরও বেশি প্রাইস পেতে চাইবে। তো নিঃসন্দেহে একটা ফুডের দাম 2 টাকার বেশি হতে হবে। আর বাংলাদেশ যখন ইম্পোর্ট করে নিয়ে আসবে, সে তো একটা ফুডের দাম 6 টাকা দিয়ে নিজের দেশেই তৈরি করতে পারে, তাহলে সে তো আর একটা ফুডের দাম 6 টাকায় রাখবে না। তো কম হলে সে ট্রেড করতে আগ্রহী হবে, তার মানে 2 টাকার বেশি হবে একটা ফুডের দাম,
এবং 6 টাকার কম হবে। এই কনভার্জেন্সি ব্যাপারটা হলো এখানে দেখায়। একটা ফুডের দাম পোস্ট ট্রেড যখন ট্রেড হয়ে গেল, প্রথমে ছিল একটা ফুডের দাম 2 টাকা এবং একটা ফুডের দাম 2 টাকা বলতে 2টা ক্লথ এবং একটা ফুডের দাম 6টা ক্লথ বাংলাদেশে। এখানে একটু গোলমাল হয়ে গেছে, যে এটা হবে না, এটা বাংলাদেশ, এটা হবে ইউএসএ, আর এটা হবে বাংলাদেশ। তো একটা ফুডের দাম 2 টাকা ছিল ইউএসএতে এবং 6 টাকা ছিল বাংলাদেশে। যখন ট্রেড করবে তারা নিঃসন্দেহে আমরা জানি 6 টাকার কম হতে হবে, আর ইউএস এর ক্ষেত্রে 2 টাকার বেশি হতে হবে। পরবর্তীতে কনভার্জেন্স হলো এই যে কাছাকাছি চলে আসবে। ইউএসএ বার্গেইন করলো যে 2.5 টাকা সে পেতে আগ্রহী হলো এবং ইহা আগ্রহী হলো পাঁচটা ক্লথ দিতে, কিন্তু ইকুইলিব্রিয়ামে এখনো আসে না। ইকুইলিব্রিয়াম প্রাইস হলো কি দুইটা দেশ যখন রাজি হয়ে যাবে। এরপরে হলো এই যে ইউএসএ চাইলো একটা ফুডের দাম 3টা ক্লথ এবং বাংলাদেশও চাইলো। তো এখানে দেখা যাচ্ছে যে ইউএসএ একটা ফুডের দাম 3টা ক্লথ ধার্য করছে এবং বাংলাদেশও একটা ফুডের দাম 3 টাকা হলে নিতে আগ্রহী হয়েছে। এই যে প্রাইসটা একে অপরের কাছাকাছি চলে আসলো, এই প্রাইসটা এই দিক থেকে এদিকে আসলো 3 টাকা আসলো, এই প্রাইসটা 6 থেকে 3 আসলো। যখন দুজনের ইকুয়াল মতামতের মিল হয়েছে তখন ট্রেড হওয়া শুরু করলো। এখন আমরা ধরে নিলাম একটা ফুডের দাম কয় টাকা, 1F সমান সমান 3C ইন ইন্টারন্যাশনাল রেট। এর পরের স্লাইডে আমরা দেখি গেইনটা কিভাবে ক্যালকুলেট করা হয়। গেইন ফ্রম ট্রেড অন দ্য বেসিস অফ দ্য ল অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজ ইউএস এক্সপোর্ট করে কয়টা, 4টা ফুড, এবং ইম্পোর্ট এই যে 4টা ফুডের বিপরীতে সে কয়টা ফুড পাবে। একটা ফুডের দাম যদি 3টা ক্লথ হয়, একটা ফুডের দাম কয়টা, 1F সমান সমান 3C ইন্টারন্যাশনাল ট্রেডে যখন ঢুকে পড়ছে, তাহলে 4টা ফুডের দাম কতটা, 4F সমান সমান 4 ইন্টু 3। একটা ফুডের দাম যদি 4 টাকা হয় তাহলে 4টা ফুডের দাম, একটা যদি 3 টাকা হয় তাহলে 4টার দাম 12 টাকা, অর্থাৎ 12টা ক্লথ, টাকা বলে দিচ্ছি বারবার, 12টা ক্লথ। তাহলে গেইন কতটুকু, তাহলে সে একটা লেবার দিয়ে তৈরি করতে পারতো 8টা, এখন নিয়ে আসছে কয়টা, 12টা। তাহলে এই যে গেইন, তার নিজে নিয়ে আসতে পারছে 12টা ক্লথ। ওই একই পরিমাণ লেবার দিয়ে সে তৈরি করতে পারতো 8টা ক্লথ, তাহলে তার যে গেইন তার হলো 4টা ক্লথ, 4টা ক্লথ, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি 8টা ক্লথের ভিতর আমরা দেখলাম যে গেইন হলো তার 4টা ক্লথ। এই যে গেইন ফ্রম ট্রেড হলো 4 ইউনিট অফ ক্লথ। এবং এখানে যদি আরেকটা ব্যাপার দেখি, আমরা তার লেবার কতটুকু ক্যালকুলেট করলাম, লেবারের গেইন কতটুকু, একটা লেবার দিয়ে তৈরি করতো 8টা ক্লথ, তাহলে 8টা ক্লথে যদি একটা লেবার থাকে তাহলে তার গেইন হয়েছে 4টা ক্লথ, 4টা ক্লথে কয়টা থাকবে, হাফ ইউনিট লেবার না? তাহলে তার গেইন হলো এই যে 4টা ক্লথ এবং 4টা ক্লথের ভিতর আছে হাফ ইউনিট লেবার। অতএব ইউএস এর গেইন হলো 4টা ক্লথ এবং অর্ধেকটা লেবার আর কি। এরপরে আমরা দেখি যে বাংলাদেশ তো ফুড নিয়ে আসে, কারণ ফুড থেকে তার যে গেইন, সে কি গেইন করতে পারছে। আচ্ছা, সে যখন অটার্কিক সিচুয়েশনে একটা লেবার দিয়ে কয়টা ক্লথ তৈরি করতো, একটা লেবার দিয়ে সে তৈরি করতো, 1 লেবার দিয়ে তৈরি করতো 6টা ক্লথ। তাহলে আমরা আরেকটা ব্যাপার দেখি যে সে কয়টা ক্লথ পাঠিয়ে দিছে, ইউএস এর সঙ্গে যখন ট্রেড করে তখন কিন্তু 12টা ক্লথ অলরেডি পাঠিয়ে দিছে। এই যে 12টা ক্লথ পাঠিয়ে দিয়েছে, একটার জন্য 6টার জন্য একটা লেবার, 12টার জন্য তাহলে কয়টা লেবার পাঠাইছে, 2টা লেবার পাঠিয়ে দিয়েছে। তাহলে এই ব্যাপারটা মনে রাখো যে 12টা ক্লথের ভিতর দিয়ে সে 2টা লেবার পাঠিয়ে দিয়েছে অলরেডি। যে 2টা লেবার সে কি করছে, পাঠিয়ে দিছে। এখন সে নিয়ে আসছে কয়টা ফুড, একটা 2টা
4টা ফুড নিয়ে আসছে 12টা ক্লথের বিনিময়ে। তাহলে এই অটার্কিক সিচুয়েশনে একটা লেবার দিয়ে একটাই ফুড তৈরি করতে পারতো। এখন নিয়ে আসছে কয়টা? 4টা ফুড নিয়ে আসছে। 4টা ফুডের ভিতর তাহলে কয়টা লেবার পাইছো? একটা ফুডের জন্য যদি একটা লেবার থাকে তাহলে 4টা ফুডের ভিতর দিয়ে 4টা লেবার নিয়ে আসছে 4 এই যে 4টা লেবার সে নিয়ে আসছে। এখন সে কয়টা লেবার পাঠাই দিছে? 2টা লেবার। এখন যদি আমি দেখাই, সে 4টা ফুডের ভিতর দিয়ে 4টা লেবার নিয়ে আসলেও 4টা ফুডের ভিতর দিয়ে 4টা লেবার নিয়ে আসলেও 2টা লেবার কিন্তু 12টা ক্লথের ভিতর দিয়ে পাঠাই দিছে। তাহলে তার নেট গেইন কতটুক? 2 লেবার। 4 মাইনাস 2 লেবার, অর্থাৎ তার গেইন হলো 2 লেবার। তাহলে তার ফুড গেইন কতটুকু? তো একটা লেবার দিয়ে যদি একটা ফুড তৈরি করতে পারে তাহলে 2টা লেবার দিয়ে অনায়াসে সে 2টা ফুড তৈরি করতে পারবে, 2 ফুড তৈরি করতে পারবে। এখন এই যে এইখান থেকে মিলিয়ে নিই, এখানে দেওয়া আছে বাংলাদেশ ইম্পোর্ট করে 4টা ফুড এবং এক্সপোর্ট করে 12টা ফুড, 12টা ক্লথ। এখন এই যে তার গেইনস ফ্রম ট্রেড হলো 2 ইউনিট অফ ফুড এবং এই 2 ইউনিট অফ লেবার।